চাঁপাই নবাবগঞ্জের সীমান্তে বিএসএফ কে বাংলাদেশের সাধারণ জনতা বিজিবির সঙ্গে যোগ দিয়ে প্রতিহত করেছে। সাধারণ জনতা বিজিবিকে সহযোগিতা করেছে বালুর বস্তা দিয়ে ব্যারিকেড তৈরি করতে। এই জন্য আমি ওই অঞ্চলের মানুষকে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। ওই যে আমরা একটা স্লোগান করেছিলাম, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, আজকে বলতে হচ্ছে বীর বাঙালি এক হও, ইন্ডিয়াকে প্রতিহত করো, এটা বলতে হচ্ছে আমাদেরকে। কি জন্য ওবায়দুল কাদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য কারা সহযোগিতা করেছে, এটার পিছনে কাদের হাত রয়েছে, এটা তদন্ত করার দায়িত্ব যশোর জেলা যুবদলের সভাপতি। মনির ভাই, আপনার প্রতি এই মেসেজটা আমি আপনাকে দিয়ে গেলাম। পাশাপাশি দেখেন, সরকারকে আরো সংস্কার করার সুযোগ দেওয়ার কোনো মানে হয়? আমার তো কোনো প্রশ্নই আসে না। তাড়াতাড়ি সরকার নির্বাচন দিয়ে এখান থেকে সরে যাক। আমরা তো প্রথম শুরু থেকে বলে আসছিলাম যে 626 জন লোক কোথায়, তারা কোথায় আছে, তারা কিভাবে আজকে দেশ থেকে পালিয়ে গেল। এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে রাষ্ট্রের। আজকে তো বিএনপি এখানে সরকার ক্ষমতা নাই বা প্রশাসন হাতে নেই, তাহলে বিএনপি তো এখানে করার কিছু নেই। যদি পালিয়ে যাওয়ার সহযোগিতা করতে থাকে সেটা আমি বলবো না, তাহলে সরকার কি করছে, রাষ্ট্র কি করছে? ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করেছে বলেছে একজন বহিষ্কৃত নেতা। আসলে সেই দুই নেতা এখানে থাকলে সবচাইতে বেশি ভালো হতো। ওনারাই বেশি ভালো বলতে পারতেন যে কে পাচার হতে সহযোগিতা করেছে আর কে দেখেছে। তো উনি যেহেতু দেখলেন, সেই সময় বললেন না কেন? উনিও কি অংশ খেয়েছেন? এটা তো প্রশ্ন জাগতেই পারে। উনি যদি অংশ না খেয়ে থাকেন তাহলে উনি ওই সময় কেন বললেন না? কাদের তো চলে গেছে মোটামুটি আরো 1.5 মাস আগে, এই 1.5 মাস পরে এসে উনি কেন বললেন? এটি একটি বিষয়। আর প্রথমত গুঞ্জন শোনা যাচ্ছিল যে সিলেট সীমান্ত দিয়ে কাদের পালিয়ে গেছে। আজকে আবার আপনি টকশো করছেন যে যশোর সীমান্ত দিয়ে পালিয়ে গেছে। তবে কাদের এত বোকা নয় যে এই বেনাপোলের এত জনবহুল এলাকা দিয়ে সে যশোরে পালিয়ে যাবে, এমনটা ভাবা একেবারে বোকামি বলে আমি মনে করি। এখন দেখেন, এই যে বিষয়গুলো, এই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেব বলছিলেন যে গণহত্যাকারী বা চোর, এটা সেটা বা বিভিন্ন কিছু বলছিল, কিন্তু যত যাই কিছু বলেন না কেন, যে দেশে তারা পালিয়ে গেছে সেই দেশের একজন সাবেক রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে নিযুক্ত ছিল, বিনা সিকরি, সে তার দেশের একটা চ্যানেল AIN কে এক সাক্ষাৎকারে বলেছে যে কথিত গণহত্যার দায়ে শেখ হাসিনাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সে সাক্ষাৎকার দিয়েছে বিনা সিকরি। তারপরে আবার উনি কি বলেছেন জানেন? গ্রেপ্তারি পরোয়ানা গুম করার জন্য, যার কোনো ভিত্তি নেই। এই বিনা সিকরি, সাবেক রাষ্ট্রদূত বিনা সিকরি, সে কিন্তু এই কথাগুলো বলেছে। আরো বলেছে যে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার কমিশন যে হত্যার তদন্ত চেয়েছিল সেটা বাংলাদেশ সরকার এখনো দিতে পারেনি। আসলে এটা দিয়েছে কিনা এই অন্তর্বর্তী সরকার সেটা আমিও অবশ্য জানি না। তবে যদি না দিয়ে থাকে, দেওয়া উচিত ছিল, আরো অনেক আগেই দেওয়া এটা উচিত ছিল। কারণ 2000 মানুষ এদেশের হত্যা হয়েছে, আরো 22,000 মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে, আরো কত মানুষকে গুম করে হত্যা করা হয়েছে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন, সেটা আমরা হয়তো জানি না। তো অ্যাডভোকেট সাইফুল হক সাহেব একটা সুসংবাদের কথা বললেন, আমি দুইটা সুসংবাদের কথা বলি যে শেষ করছি মনির ভাই। তার মধ্যে একটা হচ্ছে 7.5 বছর পর মা ছেলের আবেগ ঘন মুহূর্তের মিলন, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের সীমান্তে বিএসএফ কে বাংলাদেশের সাধারণ জনতা বিজিবির সঙ্গে যোগ দিয়ে প্রতিহত করেছে। সাধারণ জনতা বিজিবিকে সহযোগিতা করেছে বালুর বস্তা দিয়ে ব্যারিকেড তৈরি করতে। এই জন্য আমি ওই অঞ্চলের মানুষকে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। ওই যে আমরা একটা স্লোগান করেছিলাম, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, আজকে বলতে হচ্ছে বীর বাঙালি এক হও, ইন্ডিয়াকে প্রতিহত করো, এটা বলতে হচ্ছে আমাদেরকে। দেখেন মনির ভাই, আলোচনাটা আর একটু গভীরে, আপনি যদি শিরোনামগুলো আর একটু গভীরে নিয়ে করতেন। গুমের অভিযোগে 16 সেনা কর্মকর্তার, এই 97 জনের মধ্যে 16 জন সেনা কর্মকর্তা আছে যারা এখনো কর্মরত আছে, তাদেরকে পাসপোর্ট কিন্তু বাতিল করা হয়েছে। আসলে একজন সেনা প্রধান এখানে আছেন, তারপর তো অবশ্যই একটা চাপ সৃষ্টি হওয়ার কথা। এটা কি হয়েছে বলে আপনারা মনে করেন? যে স্বপদে বহাল থাকা অবস্থায় 16 জন সেনা কর্মকর্তার পাসপোর্ট বাতিল হলো। আবার ওই যে ভারতীয় মিস্ত্রি, সে এসে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলো এবং কি যেন দিয়ে গেল, 3টা প্যাকেট দিয়ে গেল। প্যাকেটে কি ছিল? আবার উনি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন, সেখানে কি আলোচনা হলো সেগুলো তো প্রকাশ হলো না। আর শেষ অংশে আপনি যেটা বলছিলেন যে যদি সংস্কার চায় তাহলে তারা 26-এর মাঝামাঝিতে নির্বাচন দেবে, সংস্কার না চাইলে আপনার চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন দেবে। আমি আপনাকে একটা ঘটনা বলি।
গাজীপুর কোনাবাড়িতে 5 আগস্ট হৃদয় নামে একজন কিশোরকে, অনেক দর্শক আছে আমাদের, আমি এত লম্বা সময় আসলে 10 সেকেন্ডে শেষ করব, আমি 10 সেকেন্ডে শেষ করব, 10 সেকেন্ডে শেষ করব আমি। হৃদয়কে 4-5 জন পুলিশ কিল ঘুষি মারতেছিল, আরেকজন পুলিশ আকরাম সে পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করেছিল, ভিডিও ফুটেজে প্রমাণিত। সেই হৃদয়ের লাশ আজও পাওয়া যায়নি, সেই পুলিশকে গ্রেফতার করা হয়েছিল। এই গাজীপুর মহানগর দায়রা জজ ওই আকরামকে জামিন দিয়েছে, সেই আকরাম এখন পলাতক। তারপরে সরকার কিভাবে বলে যে তারা সংস্কার করবে এবং কিভাবে তারা ক্ষমতায় থাকে? আর যে জজ আপনার এই আকরামকে জামিন দিয়েছে সে একজন আওয়ামী লীগের উপ কমিটির সদস্যের স্ত্রী। তাহলে আপনারা বলছেন এই সরকারকে আরো সংস্কার করার সুযোগ দেওয়ার কোনো মানে হয়? আমার তো কোনো প্রশ্নই আসে না। তাড়াতাড়ি সরকার নির্বাচন দিয়ে এখান থেকে সরে যাক, এটাই আমার চাওয়া। ধন্যবাদ মনির ভাই, আসসালামু আলাইকুম। আবু মুসা, আজকে আবু মুসা আনমিউট করেন, আনমিউট করে কোনো প্রশ্ন থাকলে বলেন। সঞ্চালক এনামুল হক মনির ভাই সহ আপনার প্যানেলের বিজ্ঞ আলোচক বৃন্দকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনামুল হক মনির ভাই, সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং সম্মান নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। একজনকে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা বেশ অসম্মান করে দেশ থেকে বিতাড়িত করেছে, তার পাশাপাশি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মানিত করে আজকে দীর্ঘ 7 বছরে মাহফিলের পূর্ণ মিলন হয়েছে। তার জন্য দেশবাসীকে জানাই ধন্যবাদ। আর জগলুর স্যার একটা কথা বলেছেন, আমি ওনার কাছে একটু প্রশ্ন করতে চাই বা রাখতে চাই। বাংলাদেশে আমরা যা দেখি বা শুনি, যা রটে তা তো কিছু বটেও স্যার, এটা একবারে এড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আমি নাই মনে করি। আপনি এটা কি মনে করেন কিনা? আজকে যে বিষয়টা আসছে যে ওবায়দুল কাদেরকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করছে বিএনপি, একজন যে বহিষ্কৃত নেতা যে দাবি করছেন যে পালিয়ে যাওয়ার সহযোগিতা করছে, আমি মনে করছি কিছু তো এখানে কিছু হয়েছে, না যদি হইতো তাহলে এটা এমন হতো না। তার সাথে কে পালিয়ে যাওয়ার সহযোগিতা করেছে আর কে সহযোগিতা করেছে এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আমরা তো প্রথম শুরু থেকে বলে আসছিলাম যে 626 জন লোক কোথায়, তারা কোথায় আছে, তারা কিভাবে আজকে দেশ থেকে পালিয়ে গেল। এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে রাষ্ট্রের। আজকে তো বিএনপি এখানে সরকার ক্ষমতা নাই বা প্রশাসন হাতে নেই, তাহলে বিএনপির তো এখানে করার কিছু নেই। যদি পালিয়ে দেওয়ার সহযোগিতা করে থাকে সেটা আমি বলবো না, তাহলে সরকার কি করেছে, রাষ্ট্র কি করেছে, আমরা তাদেরকে বলতে চাই, দায়ী করতে চাই। আর এই বিষয়টা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। হ্যাঁ, নুরুল করিম। নুরুল করিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সঞ্চালক মনির ভাই। আমি জুলাই বিপ্লবের অনেক দিন পর আপনার টকশোতে আসছি। আমি একজন নির্যাতিত কর্মী, অবশ্য আপনি জানেন। আমার এখানে মনিরুজ্জামান মনির ভাই আছে এবং আমার আর নতুন নতুন অতিথি, এদেরকে আমি চিনি না। মনিরুজ্জামান মনির ভাইয়ের সাথে অনেকবার টকশোতে আসছি, তাঁতি দলের নেতা। মনির ভাই, আমার একটা প্রশ্ন। জি, আমার কি আওয়াজ কি শোনা যাচ্ছে না? আওয়াজ কি শোনা যায়? আলহামদুলিল্লাহ। আমি ওবায়দুল কাদের এলাকার লোক। আমার উপরে অনেক নির্যাতন চালাইছিল, আমার ফ্যামিলির উপর অনেক নির্যাতন চালাইছে ওবায়দুল কাদের ভাই, মির্জা কাদের। এই আমি বেশি কথা বলবো না। ওবায়দুল কাদের ভাই, ওবায়দুল কাদেরকে যারা সহযোগিতা করছে, মনির ভাইকে বলতে চাই, মনির ভাই একটু শুনেন। বিএনপির হোক, যে সহযোগিতা করছে, আল্লাহ দোয়াই দিয়ে বলছি, আপনি মির্জা ফখরুলের সাথে আলাপ করি যে বিএনপির কোন নেতা যদি এতে জড়িত থাকে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমার দাবি, আমি একজন নির্যাতিত বিএনপির কর্মী হিসেবে, আমি একজন বিএনপি নির্যাতিত কর্মী হিসেবে আমার প্রথম দাবি, মির্জা ফখরুলের কাছে আপনি অবশ্য বার্তা পৌঁছাবেন, যদি বিএনপির কোন নেতা এখানে জড়িত থাকে তাকে এবং তার সময়টা নষ্ট হবে ভাই। একবার বলেছেন মির্জা ফখরুল সাহেবের কাছে দাবি জানিয়েছেন, বাস একটা কথা দুইবার বললে তো অর্থ একই থাকে। আপনি প্রশ্নটা যদি বলেন, আমাদের সময়টাও দেখতে হয়, একই কথা বারবার বলে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আর কথা বেশি বাড়াইলাম না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। মোহাম্মদ সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, আপনার প্রতি বিশ্বাস রেখে বলতেছি, যশোর জেলা যুব দলের যে নামটা উঠে আসছে, কোন যুব দলের সাধারণ সম্পাদক হোক, যাই হোক না কেন, যুব দলের অর্থাৎ যশোর জেলাতে সভাপতি, যুব দলের সভাপতি যিনি আছে, ওনাকে সম্পূর্ণ দায়ভার ওনাকে কিন্তু মেনটেন করতে হবে। যাতে এই জায়গায় যখন যশোর জেলা যুব দলের নামটাও উঠে আসছে, সেই জায়গা থেকে যশোর জেলা যুব দলের সভাপতি যিনি আছে ওনাকে জানিয়ে দিতে চাই, ওবায়দুল কাদেরকে কে বা কারা সহযোগিতা করেছে
ওই 2 জন হোক, 3 জন হোক, 7 জন হোক, যাই কয়জন হোক না কেন, যে কোনো দলেরই হোক না কেন, তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে যেন জিজ্ঞাসাবাদ করা হয় কি জন্য ওবায়দুল কাদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য কারা সহযোগিতা করেছে, এটার পিছনে কাদের হাত রয়েছে, এটা তদন্ত করার দায়িত্ব যশোর জেলা যুব দলের সভাপতি। মনির ভাই, আপনার প্রতি এই মেসেজটা আমি আপনাকে দিয়ে গেলাম। পাশাপাশি দেখেন, শুধু ওবায়দুল কাদের পালিয়ে গেছে তাই নয়, কিন্তু আওয়ামী দোসরদেরকে কারাই জায়গা দিচ্ছে এগুলো আপনারা দেখবেন। আজকে আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা বিভিন্ন নিউজ পাচ্ছি। আজকে দেখতেছি ছাত্রলীগ হয়ে যাচ্ছে ছাত্র শিবির, আজকে দেখতেছি বিভিন্ন বিএনপি পন্থী বিভিন্ন কিছু বিএনপি নেতা কর্মীরা দেখতেছি এমন আওয়ামী দোসরদেরকে জায়গা দিয়ে দলের কতটুক ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে সেদিকে কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে।